মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আপিল বিভাগ দুঃখ প্রকাশ করে তার পর্যবেক্ষণে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার হয়েছিল। জামায়াত নেতার এই খালাস পাওয়াকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের আমির, আইন উপদেষ্টা, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিকে ঐকমত্য কমিশনের প্রথম ধাপের সংস্কার প্রস্তাবের সংলাপ শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হতে পারেনি তিনটি প্রধান রাজনৈতিক দল। বিশেষ করে উচ্চকক্ষের আসন বন্টন, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন পদ্ধতি সহ মৌলিক বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি তারা। একই সাথে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না আসায় হতাশা ব্যক্ত করেছে বিএনপি। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে দেশ, কোন দিকে সংস্কার, দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ঐক্যের ফারাক। আর এনে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। শিশির, একটু আমরা শুরুতে আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজকে এটিএম আজহারুল ইসলামের যে আপিল ছিল তাতে তিনি খালাস পেয়েছেন, সেখানে একটি পর্যবেক্ষণে আদালত বলেছেন, আপিল বিভাগ, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার হয়েছে। মানে এর মাধ্যমে যে এই যতগুলো রায় হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচার করলো, সবগুলো কি প্রশ্নবিদ্ধ করা হলো কিনা? এখনো তো মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি। আজকে যে রায় যে অংশটুকু প্রকাশ পেয়েছে এটা শর্ট অর্ডার। শর্ট অর্ডারে ৩-৪টি কথা বলেছেন। তার মধ্যে একটা বলেছেন, কোনো একটা রায়কে যদি স্যাটিসফাইড করতে হয়, বাতিল করতে হয়, তাহলে তো বলতে হয় যে এটা ভুল ছিল। সেটা বলেছেন ভুল ছিল। আর বলেছেন এটা ট্র্যাভেস্টি অফ জাস্টিস। এইটারই বাংলা করেছে যে বিচারের নামে অবিচার ছিল আর কি। আর আরেকটা কথা ওনারা বলেছেন যে এই মামলার বিচার করতে গিয়ে আপিল বিভাগ, অতীতের আপিল বিভাগ ভারতীয় উপমহাদেশের ফৌজদারি জুরিসপ্রুডেন্সকে চেঞ্জ করে দিয়েছিল। এটা খুবই টেকনিক্যাল আলোচনা, খুবই লিগ্যাল ডিসকাশন আর কি। তারপরেও এই জুরিসপ্রুডেন্সটাকে চেঞ্জ করে দিয়েছিল। ওনারা বলছেন যে এইভাবে জুরিসপ্রুডেন্স চেঞ্জ করে বিচার করে শাস্তি দেওয়াটাকে আমরা অ্যাপ্রুভ করি না, উই ডিসঅ্যাপ্রুভ ইট। ফলে এখানে এই অবজারভেশনগুলো শর্ট অর্ডারে এসেছে। বাকিটা যখন লং জাজমেন্ট বের হবে, নিশ্চয়ই কয়েকশো পাতার হবে, সেই জাজমেন্টে বাকিটা দেখতে হবে, দেখলে হয়তো এটা ক্লিয়ার। কিন্তু এই যে পর্যবেক্ষণগুলো আদালত দিলেন, এর কি কোনো সপক্ষে খুব বড় কোনো বা খুব যুক্তি কিছু ছিল কিনা? সার্টেনলি খুব ইম্পর্টেন্ট। আমি তো আর্গুমেন্ট করেছিলাম কোর্টে 2 দিন। মূল বিষয়ে আমরা বলেছিলাম যে এই বিচারটা ছিল একটা সিন্ডিকেটেড মেকানিজম, এবং যার স্বীকৃতি তৎকালীন দিনের প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা একটা বই লিখেছেন। বইয়ের নাম হলো ব্রোকেন ড্রিম। এটার একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারের মধ্যে ট্রাইব্যুনাল নামে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 9। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, যখন ট্রাইব্যুনাল এস্টাবলিশ করা হবে তখন দি দেন প্রাইম মিনিস্টারকে কনভিন্স করা যাচ্ছিল না। তখন দি দেন যিনি ল মিনিস্টার ছিলেন তিনি প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন। দেখা করলে পরে প্রাইম মিনিস্টার রাজি না দ্বিতীয় ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার জন্য। তখন তিনি বলছেন, আমি একটা সিক্রেট মিটিং কল করি, ওই সিক্রেট মিটিংয়ে আমি তার সঙ্গে সাক্ষাৎ করি, আমি কনভিন্স করি, কনভিন্স করার পরেই এই ট্রাইব্যুনাল গঠিত হয়। এবং একজন বিচারপতি ছিলেন যিনি ছিলেন নিজামুল হক নাসিম। একটা স্কাইপ কেলেঙ্কারি প্রকাশিত হয়েছিল, আপনারা জানেন। সেখানে এস.কে. সিনহা বলেছেন তার বইয়ে যে স্কাইপটা যখন প্রকাশ হলো তখন আমি বিচারপতি নাসিম কালী আমার কাছে আসে আর বলে, আমি আপিল বিভাগের বিচারপতি হতে চাই, আমাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। এবং আমাকে এসে প্রস্তাব দেয় যে আমাকে আপিল বিভাগের বিচারপতি করেন, কিংবা আমাকে প্রধান বিচারপতির মর্যাদায় উপরে নিয়ে যান, তাহলে আমি একটা রায় দিয়ে আসবো। এই কথাগুলো আবার ব্রোকেন ড্রিমে উনি সুনির্দিষ্ট করে বলেছেন স্কাইপ কেলেঙ্কারির কথা। ইন্টারেস্টিং দেখবেন। ওই যে বিচার ব্যবস্থায় আমরা ওখানে আর্গুমেন্ট করেছিলাম, সাক্ষীদেরকে কি করা হয়েছে সেখানে। শুকরঞ্জন বালি থেকে শুরু করে প্রায় 9 জন সাক্ষী আছে যারা প্রসিকিউশন পক্ষ থেকে চেঞ্জ করে ডিফেন্স পক্ষে সাক্ষী দিতে চেয়েছিলেন। কারোই বাংলাদেশে জায়গা হয়নি।
যারা সন্তান ছিলেন, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের সন্তান হুম্মাম কাদের, তিনি গুম হয়েছেন, আয়নাগরে গিয়েছেন। মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসিম, তিনি আয়নাগরে গিয়েছেন। গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি, তিনি আয়নাগরে গিয়েছেন। এবং আরও কয়েকজন আছে যারা আর আইনজীবীদের কি হয়েছিল তখন, ব্যারিস্টার ফখরুল, যিনি নাকি সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ছিলেন, তার তো 7 বছরের জেল হয়েছিল। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তাজুল ইসলাম, এখন যিনি চিফ প্রসিকিউটর, তাকে পল্টন থানায় বন্দি করে রাখা হয়েছিল এবং তারপরে সিঙ্গাপুরে গিয়ে তাকে চিকিৎসা নিতে হয়েছিল এবং ডিফেন্স অফিসকে রেড দেওয়া হয়েছে 2 বার। এই সবগুলো জিনিস এই মেলাফাইডি ইন্টেনশনে করা হয়েছে, এই আর্গুমেন্ট করেছিলাম আমরা। আমার ধারণা লং জাজমেন্টে দেখা যাবে বাকিটা। এই মেলাফাইডির আর্গুমেন্টটা আমাদের আপিল বিভাগ গ্রহণ করে। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আমরা আর্গু করেছিলাম, পৃথিবীর ইতিহাসে এরকম নজির নাই। কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একটা শর্ট অর্ডারের মাধ্যমে। যেদিন 2013 সালের 12ই ডিসেম্বর 12টার সময় আদেশ হলো, 1টার সময় আদেশ কমিউনিকেট হলো, রাত 10:30টায় এটা এক্সিকিউট করা হলো। পৃথিবীর ইতিহাসে শর্ট অর্ডার দেয়া কাউকে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। এগুলোই আমরা বলেছি, এগুলি মেলাফাইডি উদ্দেশ্য, এগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, এই জন্যই এরকম রায় হয়েছে। জি দাদু ভাই, আমরা জানি যে এই আদালতেই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়েছে, জামাতেরও বেশ কয়েকজনের দেওয়া হয়েছে। কিন্তু শিশির ভাই যে কথাগুলো বলছিল, আমরা শুধু এই ফাঁসির বিষয় না, সামগ্রিক মানে আইনি ব্যবস্থাটা তার মানে যে একটি কোনোভাবে স্বাধীন তো ছিলই না এবং কেউ চালাচ্ছিল, সেটি কি প্রমাণ পায় কিনা গত 16-17 বছর? আপনারাও নানান সমস্যায় ভুগেছেন সে আইনের কাছে গিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। ওই আদালত, যে আদালত আজহার সাহেবকে ফাঁসির আদেশ দিয়েছিলেন, ওই আদালত আমাদের যারা অনেকেই পরিচিত, অনেকে একসময় গণতান্ত্রিক আন্দোলন আমাদের সঙ্গে ছিলেন, ভিন্ন মতের, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আমাদের দলেরই মানুষ, তো আদালত তাদেরকে ফাঁসি দিয়েছিল। এখন আদালত যাদের ফাঁসি হবার, তাদের তো ফাঁসি মানে দিয়েছিল, হয়ে গেছে, সেটা তো আর বলে লাভ নাই। ন্যায় অন্যায় সব কিছু এখন ঊর্ধ্বে, তারা জান্নাতবাসী হোক, এই কথাটা বলা যায়। এখনো আদালত কিন্তু তাকে মুক্তি দিয়েছে, সে আদালত তাকে ফাঁসি দিয়েছে, এখন আবার আদালত মুক্তি দিয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সেন্সে। মনীষ সাহেব, বিস্তারিত আইনের ব্যাখ্যা দিয়েছেন, আর আমরা যারা আইনের বাইরে, আইন প্রণেতা, অর্থাৎ আমি একসময় পার্লামেন্টের সদস্য ছিলাম, এইভাবে আমরা তো ব্যাখ্যা করতে পারি যে ওই সময় স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল যেটা আদালতকে গ্রাস করেছিল আমার বিবেচনায়। অর্থাৎ আদালত যা বলতো সেটা তাদের কথা না, সেই সময় সরকারের অবস্থানে যারা ছিল তাদের নির্দেশনাটা আইনের একটা ব্যাখ্যায় নিয়ে গিয়ে তারা এটা ব্যাখ্যা করছে। এসকে সিনহা সাহেবের উনি কথা বলেছেন, বইয়ের কথা বলেছেন, যখন বই লিখছেন তখন তিনি আদালতের বাইরের একজন মানুষ, কিন্তু আদালতে যখন বসেছিলেন তার হাত দিয়ে এমন কিছু রায় হয়েছে সেটা তিনি অস্বীকার করতে পারেননি। সেই রায় দিয়েও তাকে দেশে তিনি থাকতে পারেননি, তাকে খুব অপমানজনকভাবে দেশ ছাড়তে হয়েছিল। আমার বিবেচনায় গণতান্ত্রিক প্রেক্ষাপটে যেভাবে যে ওই আদালতের কথা বলুক না কেন, এখন পরিবর্তনের মধ্য দিয়ে একটা যে গণতান্ত্রিক অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই আদালত তাকে সেইখানে কিছু ছাপ থেকে যাবে। সেই জন্যে স্থানকাল পাত্র না, সময় একটা ফ্যাক্টর আর পদ্ধতি একটা ফ্যাক্টর, এটা আমার কাছে মনে হয়েছে। জি, জাহিদ ভাই, আপনার কাছে আমি একটু অন্যভাবে জানতে চাইব। দুধু ভাই বলছিলেন যে তখনকার যারা ছিল ক্ষমতায় তাদের কথাটা আদালত সেভাবে একটি ম্যানিপুলেট করে একটি রায় বা কিছু একটা দিত, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তাদের কথাটাই বাস্তবায়ন হতো আদালতের মাধ্যমে। এখন যে সেটি হচ্ছে না, তার কি গ্যারান্টি বা হবে না? যে ধন্যবাদ। এই মামলাগুলোর ক্ষেত্রে হবে না, এটার গ্যারান্টি হচ্ছে এটা এত বাজেভাবে হয়েছে যে শিশির মনির ভাই যেভাবে বললেন, আমরা তো দীর্ঘদিন এগুলো ফলো করেছি। মানে
এখানে তার আগে একটা কথা একটু বলে ফেলা ভালো, এটা খুবই অপ্রিয় হবে, তারপরে বলতে চাই সেন্টিমেন্টের, পাবলিক সেন্টিমেন্টের বাইরে গিয়ে আমরা একটা দুর্দান্ত সুযোগ হারালাম এই মামলাগুলোর ক্ষেত্রে। কেন? যাদেরকে ট্রায়ালে নেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ মুক্তিযুদ্ধকালীন সময় ছিল, রিটেন ছিল, মুখে মুখে ছিল। একটা জেনুইন ট্রায়াল যদি হতো, আমাদের এই জাতির ওই সময়ের ব্যাপারগুলোর একটা ভালো সেটেলমেন্ট হতে পারত। এখন যেটা হলো একটা স্রেফ ফাজলামো, এটা কোনো বিচার না, এটা মানে আমাদের একটা কলঙ্ক হয়ে থাকবে। তাতে আমরা আসলে আর পারবো না। একটা কথা তো মনে রাখবো আমরা সবাই, কারণ কোর্ট রায় দেবেন তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষী সব কিছুর ভিত্তিতে। কোর্ট কিন্তু সেই অর্থে সত্য মিথ্যা জাজ করেন না, তার সামনে উত্থাপিত যেটা হয়েছে সেটা। তার সামনে যা উত্থাপিত হয়েছে, যেভাবে উত্থাপিত হয়েছে, এগুলো একেবারে মানে এত কাঁচা, এত বাজে, মানে কে আসল অপরাধী কে অপরাধী না একদম। সেটি জাজ হলো না। ধরুন সেটাও শুধু না, যদি আমরা জেনুইনলি একটা কোর্ট হতে পারতো যে তারা বেরিয়েও আসছেন অথবা কেউ কেউ অ্যাকিউজড হচ্ছেন। যদি আমাদের একটা ফ্রি ফেয়ার ট্রায়াল হতো, আমাদের দীর্ঘদিনের ইতিহাসের এই অধ্যায়টা আমাদের কিন্তু একটা সেটেলমেন্টে আসতে পারতো, এটা ভালো হতো আমি মনে করি। কিন্তু সেই সুযোগটা আমাদের নষ্ট হয়ে গেল এবং অনিবার্যভাবেই এখন যে দলের মানুষ তারা সেই দল বলবে যে প্রত্যেকটা মিথ্যা অভিযোগ তাদের কোনো রকম কোনো সংশ্লিষ্টতা বা কোনো রকম সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, এগুলো কিন্তু বলা যাবে, সুইপিং কমেন্ট করা যাবে। আমি আবারও বলছি, সুইপিং কমেন্ট করার যথেষ্ট গ্রাউন্ড আদালতের প্রসেসের কারণে আছে। কিন্তু ওই যে বললাম, ইতিহাসের দায় বলে একটা কথা আছে। না, কিন্তু আমি বলছিলাম যে এই সরকার যে সেই প্রভাব বিস্তার করবেন, এটি আপনি কিভাবে বললেন যে করবেই না? না, করবে না মানে হচ্ছে আমরা এখন অন্তত এটা এই সরকারের যিনি প্রধান বিচারপতি আছেন বা এই সরকার যেভাবে কাজ করছে আমরা এটুকু রিলাই করি। আবারও বলছি, বিশেষ করে এই মামলাগুলোর ক্ষেত্রে তখন থেকে এই আলাপগুলো এত হয়েছে, মানে খুব সাধারণ। আমি তো আইনের মানুষ নই, শিশির ভাই আইনের ওখানে থেকে দেখে এই পুরো প্রসেসটা দেখেছেন। আমরা বাইরে থেকে যে পরিমাণ, তোর স্কাইপ কেলেঙ্কারির কথা আসলো, সুখরঞ্জন বালির কথা আমরা জানি, তাই না? মানে এমন সব গ্রস ভায়োলেশন হয়েছে। মানে এই যে এসকে সিনহার বইয়ের কথা বললো, ওই ভদ্রলোক একটা রায় দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, মানে একটা সিটিং চিফ জাস্টিসকে গান পয়েন্টে দেশ ছাড়তে হয়েছে। সো ওইখানে যে প্রসেস হয়েছে সেটাকে আমরা তখনই জানি ব্যাপারটা এরকম। এখন যদি ন্যায় বিচারই হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এগুলো হবে। এবং আমাদের একটু মনে রাখতে হবে, শেখ হাসিনার সময় যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড মামলা ছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ছিল, সেইগুলো প্রত্যেকটা আসলে তখন থেকে আমরা ক্লিয়ারলি জানি ঘটনা কি ঘটছে। সুতরাং এই সময়ে এই যে সরকার আছে সেটি হয়তো হবে না, আমরা সেটাই আমরা এই বিষয়ে একটি ছোট্ট আলোচনা করে আমরা অন্য পয়েন্টে যাবো। সেটি হলো যে মানে এই যে রায় হলো, এই রায়ের এই প্রসঙ্গে একটা জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই রায়, এই বিচারটা দেখে আমার একটা নতুন প্রশ্ন মাথায় এসছে। এটা সাম্প্রতিক কনটেক্সটে আওয়ামী লীগের বিরুদ্ধে দেখবেন সবার নামে ঢালাও মৃত্যুদণ্ডের মামলা, হত্যা মামলা, তারপর আপনি হত্যা মামলা তদন্ত করবেন, এই তদন্ত ঠিকঠাক হবে না, বেরিয়ে আসবে, অথচ ওই মানুষগুলোর অপরাধ ছিল অনেক ক্ষেত্রেই। আপনি সেই মামলাগুলো জেনুইনলি না করায় ভবিষ্যতে একই রকম পরিস্থিতি হতে পারে যে আওয়ামী লীগ বলবে আমরা তো কোর্টে গিয়েছিলাম এবং কোর্টে তো বলেছে আমরা এগুলো করিনি, এই একই রকম প্রবাবিলিটি থাকে। জি, সেটি না হয় সেটি আমরা প্রত্যাশা করি। সুষমা, যে জানতে চাইছিলাম যে এই রায়ের মধ্য দিয়ে আজকে পর্যবেক্ষণে আপনি দুচলেন বললেন, যে রায়গুলো হয়েছে কার্যকর হয়েছে জামায়াত বিএনপি সহ অন্যান্য, সেগুলোর বিষয়ে কি কোনো কিছু আদেশ আসার সুযোগ থাকে যে সেই রায়গুলো সঠিক ছিল বা ভুল ছিল? যদিও দুধই বলছে যে সেগুলো তো হয়েই গিয়েছে। দেখেন, এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। কিন্তু উন্নত দেশের সিস্টেম আছে, ইভেন ডেথ সেন্টেন্স এক্সিকিউট করার পরেও রিভিউ বোর্ড নামে একটা কনসেপ্ট আছে, কিন্তু আমাদের দেশের আইনে এই কনসেপ্ট নাই। ইংল্যান্ডে আছে, আমেরিকায় আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, ইভেন ইন্ডিয়াতে তারা নতুন করে একটা উইন্ডো ওপেন করেছে যার নাম দিয়েছে কিউরেটিভ পিটিশন। অর্থাৎ একটা সাজা কার্যকর হওয়ার পরেও 50 বছর পরে যদি নতুন এভিডেন্স আসে, নতুন কিছু ডিসকভারি করা হয়, তাহলে এই রিভিউ বোর্ড বসে ওটাকে আবার রিওপেন করে। আমাদের দেশের আইনে এখন পর্যন্ত কোনো সিস্টেম নাই। আজকে আমি বলেছি যে বাংলাদেশের উচিত সভ্য সমাজের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের একটা মেকানিজম বিল্ড আপ করা, যেখানে রিভিউ বোর্ড গঠন করে অতীতের নিষ্পত্তিকৃত মামলা নতুন করে রিওপেন করার স্কোপ থাকে নতুন এভিডেন্স পাওয়া সাপেক্ষে। এখানে ইন্টারেস্টিং হলো যে এখানে কি হচ্ছে, এখানে কতগুলো জুরিসপ্রুডেন্সকে চ্যালেঞ্জ করেছিলাম আমরা। আগের আদালত বলেছিল যে কাস্টমার ইন্টারন্যাশনাল ল অর্থাৎ প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে না। আমরা এখানে রিভিউ করে বলেছি প্রযোজ্য হবে, আদালত এটা অ্যাকসেপ্ট করেছে, আন্তর্জাতিক প্রথাগত আইনকে অ্যাকসেপ্ট করতে হবে। সেকেন্ড রিভিউ প্রশ্ন আমরা করেছিলাম যে একটা জুরিসপ্রুডেন্সকে চেঞ্জ করে দেয়। ওনারা বলেছিলেন যে আয়োর সঙ্গে যে বক্তব্যটা দেয়া হলো আর কোর্টে যে বক্তব্যটা দেওয়া হলো, এই দুইটার মধ্যে যদি পার্থক্য হয় তাহলে আসামি বেনিফিট পাবে।
এই কথাটা আগের আপিল বিভাগ চেঞ্জ করে দিয়ে বলছে যে নো, কোনো বেনিফিট পাবে না। এই রায়ে এটা প্রমাণিত হয়েছে এবং এটা অ্যাকসেপ্ট করেছেন আদালত যে নো, আয়োর কাছে যদি কোনো সাক্ষী কোনো কথা বলে, এই সাক্ষী পরবর্তীতে এসে যদি আদালতে কথা বলে, এই দুই ধরনের কথা বলে, তাহলে তার বেনিফিট পাবে হলো যিনি আসামি থাকবেন তিনি। এই জুরিসপ্রুডেন্সগুলো এখানে চেঞ্জ হবে। এই জুরিসপ্রুডেন্সগুলো যদি চেঞ্জ হয় তাহলে অতীতের মামলার আলোচনা হবে না, এই কথা ঠিক। অতীতের মামলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে না, এটাও ঠিক। নতুন ফাইন্ডিং দেওয়া হবে না, এটাও ঠিক। কিন্তু অতীতের মামলার সেটেল প্রিন্সিপালগুলো নতুন করে সেটেল হবে। এটার নামই কিন্তু রিভিউ। যা হয়েছিল তা পুনর্বিবেচনা করা, তাই করা হবে। কিন্তু সেটি এখন যে বিদ্যমান আইনে সম্ভব না। না, বিদ্যমান আইন তো চেঞ্জ করে ফেলেছে। নতুন সরকার এসে এইবার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়ে বিচার হচ্ছে, এখানে কিন্তু আইনকে সংশোধন করে ফেলেছে। সেখানে কি হয় সম্ভব? এই আইনের অধীনে, সংশোধিত আইনের অধীনে যে কনসেপ্টটাকে তারা অ্যাড করেছেন, সেখানে কিন্তু আর আমরা কাস্টমারি ইন্টারন্যাশনাল ল বা আন্তর্জাতিক প্রথাগত আইন প্রযোজ্য হবে কি হবে না এই আর্গুমেন্ট করার আর সুযোগ নাই, কারণ আইনই বলে দেওয়া হয়েছে যে প্রযোজ্য হবে। আচ্ছা, আগে বলা ছিল না, এই জন্য আপিল বিভাগ বলেছিল যে নো, প্রযোজ্য হবে না। এইবার সুপ্রিম কোর্ট ওই মামলাগুলোর ক্ষেত্রে ইন্টারপ্রিটেশন দেয়া বলছে যে না, এটা সঠিক না, আইনে বলা না থাকলেও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মানতে হবে। জি, একদম আমরা ক্লিয়ার। যদি আমরা একটু সংস্কার ইস্যুতে যেতে চাই, আপনি জানেন যে সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব ঘোরাঘুরি করছে যে বিএনপি, জামায়াত, এনসিপি কে কোন পক্ষে মত দিয়েছে। কারণ ঐকমত্য কমিশন তারা প্রথম ধাপের সংলাপ শেষে একটি সামগ্রিক জিস্ট সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে কি কি অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেখানে আমরা প্রায় 15-16টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেছি, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেগুলোর সঙ্গে বিএনপি কোনোটির সঙ্গে একমত নয়। আমি যদি একটু আপনাকে সামারি করে 2-4টি বলি, সেটি হলো প্রধানমন্ত্রীর 2বার ইস্যু, নির্বাচন পদ্ধতি ইস্যু, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না এই ইস্যু, সংখ্যানুপাতিক উচ্চকক্ষ ইস্যু, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস ইস্যু, এনসিসি ইস্যু, এরকম অনেকগুলো, নারী আসনের সরাসরি নির্বাচন, বিএনপি কোনোটাতেই একমত না। মানে কী মনে হয়, মানে জামাত কিছুতে একমত, এনসিপি অনেকগুলোতেই একমত, বিএনপি এই যেগুলো খুব আলোচিত চলে আসছে কোনোটির সঙ্গে একমত হচ্ছে না। একটু বেকায়দা হচ্ছে কিনা? না না, বেকায়দা তো কখনোই না। জামাত এবং এনসিপি তো রাজনৈতিক দল না এখন। না 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 না, এটা ডক্টর ইউনূস সাহেবের কাছে রাজনৈতিক দল, কোনো বিবেচনাতেই রাজনীতি না, একদমই না, না, আইনগত আবেদনই করে নেই। হ্যাঁ, তো সেই বিবেচনায় আমি ওটাকে খুব জরুরি মনে করছি না। ওই যে প্রসঙ্গগুলো আলোচনা আসছে না, জি, নির্বাচন হলে পরে এখনো পর্যন্ত ধারাবাহিক ইতিহাসে আওয়ামী লীগ তো নাই এখন না, তো ধারাবাহিক ইতিহাসে যদি আমি মানে একটুখানি বিবেচনায় নেই, তাহলে জানবো এখানে সংশোধন কথা যেসব রাজনৈতিক দলগুলো বলছে, তারা কখনোই পার্লামেন্টে গিয়ে এই বিষয়ে মিনিমাম কাজটা করারও সুযোগ নেই তাদের। যারা এগুলো নিয়ে কাজ করছে তারাও কখনো মানে সুস্থ বিবেচনায় আলোচনার কোনো সুযোগ নেই। যেন এই কমিশনে, ঐক্যমত্য কমিশনে যাকে প্রদান করছে, জি, সারা বিশ্বে এরকম খুঁজে পাওয়া মুশকিল হবে যে একজন বিদেশি এসে বাংলাদেশের নজির কি হবে, রাজনীতি কোন দিকে যাবে, কোনটা ঐক্যমত হবে, একজন বিদেশি এটা নির্ধারণ করার কোনোভাবে। তারপরও রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করতে গেছে। এখন সে আবার ডাইরেক্ট ইনডাইরেক্টলি যারা ক্ষমতায় আসবে বা অতীতে আসছে জনসমর্থিত দল, তাদেরকে কিভাবে মানে বিতর্কিত করা যায় সেই ব্যবস্থা মানে খুব সূক্ষ্মভাবে এক সময় জাসদ করতো, জাসদ ছাত্রলীগ, মানে আমাদের সময় মানুষ আলী, যখন আপনারা ছাত্র, হ্যাঁ ছাত্র মানে আমি একসময় ডাকসু ইলেকশনও করছি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে, সাহিত্য সম্পাদক বলি দিলাম। তা আমি তাকে খুব ভালো রকম চিনি। যেখানে সুবিধা নেই সেখানে সে নাই। কি মনে হয় এখানে কি সুবিধা আছে তার, ব্যক্তিগতভাবে কোনো কিছু বলতে পারবেন? এই যে জাতীয় রাজনীতিতে এসে সব থেকে বিতর্কিত যেই সময় দরকার হচ্ছে একটি নির্বাচন, সেই নির্বাচনটাকে আড়াল করার জন্য গত 9-10 মাস ধরে এরা কাজ করছে। বিএনপি কিন্তু আগাগোড়া নির্বাচনে সংস্কারের পক্ষে যতটা সম্ভব, সংস্কারের প্রয়োজন ভালো নির্বাচনের জন্য, সেই নির্বাচনটাকে সামনে নিয়ে মানুষকে ক্ষমতায়ন করা, অর্থাৎ ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যেটা আমাদের 15-16 বছরে ছিল না, সেই ভোটাধিকার যে কোনোভাবে হোক আড়াল করা, ঠেকিয়ে দেওয়া,
এই সংস্কারের নামে, এবং তারই প্রধান একটা উদ্যোক্তা সে, এটা আমার কাছে মনে হয়েছে। তো সেই জন্যে এইসব কাজকাম যারাই যুক্ত হচ্ছে নির্বাচনকে আড়াল করার জন্যে, ঠেকানোর জন্যে, যে কাজটা খুব জরুরি আমাদের, সেই কাজটি এখন এখানে করা হচ্ছে না। সেই জন্যে ওরা কি আলোচনা করছে আমার কাছে মনে হয়েছে এটা থেকে বড় জরুরি হচ্ছে নির্বাচনটি সম্বন্ধে তাদের সিদ্ধান্তটা কি, এটা জাতিকে তাদের প্রথম শর্তে, প্রথম সংস্কারের আগে, আরে সংস্কার সহ। আচ্ছা, সংস্কার কি? ওরা তো খালি একটা শব্দ জাতির কাছে দিয়েছে। একটা বলেন তো যে এই মাসে এই সংস্কার করছে, ওই মাসে ওই সংস্কার করছে, 9 মাস গেল তো 9টার কথা আপনি তো ধরেন উপস্থাপক, 9টা আমি যদি আপনার কাছে প্রশ্ন করছি, 9টা বলেন তো কি কি সংস্কারের উদ্যোগ নিছে বা করছে, আপনার জানা আছে? আচ্ছা দুদু ভাই, আমি যেহেতু বুঝতে পারি, আমি তো বলা ঠিক হবে না, আমি কি কি সংস্কার হয়েছে আমি একটু, এমন একটি সংস্কার কমিশনের কমিটিতে আমাদের জাহেদ ভাইও ছিলেন, তার কাছে একটু জানতে চাইবো, এরপরে শিশির ভাইয়ের কাছে জানতে চাইবো যে আসলে এই গত 9-10 মাসে কোন কোন খাতে সংস্কার আদৌ হয়েছে বা হয়নি, আমি সেটি তাদের দুজনের কাছে জানতে চাইবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম ঐক্যের ফারাক নিয়ে। আমরা ছিলাম জাহেদ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে দুদু ভাই একটি প্রশ্ন করেছে যে গত এই 9-10 মাসে এই অন্তর্বর্তী সরকার মানে কোনো ধরনের সংস্কার বা সংস্কারের দিয়ে গেল কি না। আপনিও তো একটি ছিলেন কমিটিতে, আমরা যদি জানি এই সংস্কার কমিশনের যে কোনো একটা কমিটিতে ছিলেন, মানে বলতে পারবেন কোথায় কোথায় হয়েছে কিনা কোনো সংস্কার? না, একেবারেই না। যেমন ধরুন, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে ছিলাম। প্রত্যেকটা সংস্কার কমিশন তাদের প্রাথমিক যে জিনিসগুলো দিয়েছিল, সুপারিশগুলো, এর মধ্যে শর্ট টার্মে কোনটা কোনটা করা যায় আমরাও করে দিই। আমাদেরকে বলা হয়েছিল কোনটা শর্ট টার্মে করা যায় সেটা বলে দাও, আমরা এটা বলে দিয়েছি, করে দিয়েছি। প্রাথমিকভাবে যখন আলোচনা হয়েছে বা এই যে সোকল স্প্রেডশিটের আলোচনা শুনি, সেই স্প্রেডশিটে কিন্তু দলগুলো তাদের অবস্থানের কথা জানিয়েছে, এবং এর মধ্যে বেশ কিছুতে মেজর পার্টিগুলোর কথা বলছে, সবার কথা ধরবো না এখানে, ঐক্যমত্য হয়েছে। তো তাহলে আপনি ওগুলোর কাজ শুরু করে দেন নাই কেন? একটু আমি আরেকটু ডিটেল বলি। 2 রকম সংস্কার আছে 6টা কমিশনের। একটা হচ্ছে কিছু সংস্কার আপনি আইন, বিধিমালা এবং ম্যানেজমেন্ট পরিবর্তনের মাধ্যমে করতে পারেন, আর কিছু আছে সংবিধান সংশোধন করতে হবে। যেমন সংবিধান সংস্কার কমিশন, এটা পুরোটাই সংবিধান রিলেটেড। আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেও কিন্তু সংবিধান রিলেটেড সংশোধনী আছে। তো ওটা তো এখন হবে না। যেগুলো আইনের মাধ্যমে হবে ওগুলো অধ্যাদেশ, এখন যেহেতু পার্লামেন্ট নাই, অধ্যাদেশের মাধ্যমে করা হবে। কোনো রকম কোনো প্রসেস নেই। জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি, অন্যান্য গণতন্ত্র মঞ্চের দলগুলো এবং ইসলামী যে দলগুলো আছে সবাই মিলে একমত হয়েছে, এরকম বেশ কিছু ইস্যু আছে। এখন এগুলোর কাজ কিন্তু গত কয়েক মাস আগেই করা যেতে পারতো। যেখানে যেখানে হয়েছে সেই জায়গাগুলো সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, প্রত্যেকটা ঝুলিয়ে রাখছে। তো যেগুলো একমত হয়েছে সেগুলোও ঝুলে আছে, আর কিছু ক্ষেত্রে যেহেতু ঐক্যমত্য হয়নি, দ্বিতীয় রাউন্ড হবে, তারপর জুলাই মাসে গিয়ে করবে, একটা দীর্ঘসূত্রিতা যে দেখা যাচ্ছে, ইদানিং আমার কাছে এটাকে খুবই ইন্টেনশনাল মনে হয়। মানে এই সরকার এখন পর্যন্ত কোনো কাজই করেনি? একদম না, একদম না। ঠিক কাজ করেছে হলে আলোচনা করছেন, কিন্তু আবারও বলছি 3 মাস আগে আপনি যেটা জানতেন, 2 মাস আগে যেটা জানতেন যে এই আইনের ক্ষেত্রে একমত হয়ে গেছে সবাই, বা এই আইনের এতটুকু একমত হয়েছে এবং এতটুকুই আমরা করব, সো এই কাজটা শুরু করে দিতে পারেন। তো আইন মন্ত্রণালয় ওটা পাঠিয়ে দেন, কেউ কেউ তৈরিই করে দিয়েছে। যেমন আমরা আমাদের কথা বলতে পারি, আরপিওতে আমরা যা যা চেঞ্জ করেছি সেটা আমরা একেবারে বাক্য সহ লিখে দিয়েছি, যেখানে এই বাক্যের জায়গায় এই বাক্য প্রতিস্থাপিত হবে, এই শব্দের জায়গায় এই শব্দ প্রতিস্থাপিত হবে, এভাবেও লিখে দিয়েছি। আইন মন্ত্রণালয় নিজেরা আবার স্টাডি করে তারা ওয়েবসাইটে দিক, জনগণের মতামত চাক, এগুলো অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো। জি জি। শিশির মনির ভাই, আপনি তো আইনেরই লোক, আপনার কাছে কি চোখে কিছু পড়েছে এই সরকার সংস্কার বা কোনো কাজবাজ করেছে কিনা গত 9-10 বছরে? 9-10 মাসে দুঃখিত। জি, করেছে তো অনেক, আমার মনে হয়। যে কমিশনের মেম্বার ছিলেন জাহিদ ভাই, সেই কমিশনের যে সবগুলো রিপোর্ট একসাথে হয়েছে, হওয়ার পরে দলগুলোর কাছে যারা পাঠিয়েছেন, দলগুলো তার কমেন্ট দিয়ে আবার ঐকমত্য কমিশনে পাঠিয়েছে। সেখানে গতকালকে দেখলাম যে মিনিমাম ঐকমত্য হয়েছে যেগুলো, এগুলোকে সাইড করা হয়েছে, আর কতগুলো বিষয় আছে ঐকমত্য হয় নাই, সেগুলো সেকেন্ড রাউন্ড ডিসকাশন শুরু হতে যাচ্ছে জুনের প্রথম সপ্তাহে, তারপরে জুলাই মাসে চার্টার হবে। সো দিস রোড ম্যাপ আমার বিবেচনায় ইজ ওকে, ফাইন। হ্যাঁ, কেউ যদি আর্গুমেন্ট করে যে আরও তাড়াতাড়ি করা দরকার ছিল, আরও ডে অ্যান্ড নাইট কাজ করা দরকার ছিল, এটা অবশ্যই এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট,
সেই জন্য আরও অ্যাক্সিলারেট করা প্রয়োজন ছিল। যেমন ধরেন আমি কোর্টে বসে কি দেখতে পাই, কোর্টে বসে দেখতে পাই সবচাইতে বড় কাজ যেটা হয়েছে, বিচারক নিয়োগের একটা আইন হয়েছে। এটা বাংলাদেশে দীর্ঘদিন থেকে এই দাবি নিয়ে আমরা যুদ্ধ করেছি, সকলেই যুদ্ধ করেছে। আরেকটা জিনিস পেন্ডিং আছে, খুব দ্রুতই হয়ে যাবে, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। ইতোমধ্যে একটা খসড়া কপি আইন মন্ত্রণালয়ে গিয়েছে, এটা ভেটিং হচ্ছে। যেমন ধরুন একটা উল্লেখযোগ্য অংশ মাঝে মাঝে ভাবি, সরকার প্রথম দিনই কী করেছেন, বেগম খালেদা জিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। 10টা কসরা মামলা নিষ্পত্তি হয়েছে, 21শে আগস্ট মামলা নিষ্পত্তি হয়েছে, আজকে আজহার সাহেবের মামলা নিষ্পত্তি হয়েছে। এগুলোতে একটা কম্বাইন এফোর্ট ছাড়া এটা হয় না। জুবায়দা রহমান বিদেশ থেকে এসেছেন, তিনি বাংলাদেশে এসে আগামীকালকে তার মামলা রায়ের জন্য আছে। এবং দেখেন খুবই ইম্পর্টেন্ট ইস্যু এটা, এগুলো ভুলে গেলে চলবে না। তো সাইবার সিকিউরিটি আইন নতুন করে ফর্মুলেট করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কত আলোচনা হয়েছে এই দেশে, কিন্তু এটাও তো এই সরকার এই সময়ের মধ্যে করেছে। তারপরে দেখেন কি করেছে, সিআরপিসি এবং সিপিসি ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধিতে ম্যাসিভ পরিবর্তন এনেছে। একটা অর্ডিন্যান্স জারি হয়েছে, আর একটা অর্ডিন্যান্স জারি হওয়ার জন্য অপেক্ষমান আছে, আমাদের কাছে মতামতের জন্য পাঠিয়েছে, আগামীকালকে আমরা মতামত দিয়ে পাঠিয়ে দিব সিআরপিসি। এবং দেখেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। গেল বছর রোজার ঈদের যে যাত্রাটা, শিশির ভাই সংস্কারের আলাপ হচ্ছিল, এগুলো সংস্কার, এই পাঠটুকুকে আমরা কমিশনের সংস্কার নিয়ে কথা বলছি, তাই না? এবং দেখেন আপনি যে ওই যে এই পাঠটুকুতে, এগুলো প্রত্যেকটা ভিন্ন জিনিস। এই পাঠটুকুতে এই যে সংস্কার, সিআরপিসি পরিবর্তন কি সংস্কার নয়? এটা কোনো কমিশনের সাজেস্টেড সংস্কার না, আমরা কমিশনগুলোর আলাপ করছি। কমিশনগুলো দেয়া জিনিস আমি একটু ক্লিয়ার করি। শিশির ভাই বলছেন যে যেগুলোতে ন্যূনতম ঐক্যমত্য হয়েছে এগুলো আলাদা করে রাখা হচ্ছে। আমরা বলছি যেগুলো ঐক্যমত্য হয়েছে এগুলোকে এক্সিকিউট করার কাজ আরো আগেই শুরু করা যেতে পারতো, এটাই বলছি, এটা ফেলে রাখার দরকার ছিল না। আপনি বলছেন 6টি সংস্কার কমিশনের কথা না, আপনি তো সংস্কারের কথা বলছেন, অন্য যেগুলো করছে সিআরপিসি হোক, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হোক, এগুলো কোনো কমিশনের সাজেশনের জিনিস না, ওটা সরকার তার স্বাভাবিক কাজ হিসেবে। ওনার কথা জবাব দিচ্ছি আমার, উনি মনে হয় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টটা দেখার হয়তো সুযোগ পান নাই মেটিকুলাসলি। সেখানেই প্রপোজ করা হয়েছে সিআরপিসিতে কি পরিবর্তন আনতে হবে, সেখানেই প্রপোজ করা হয়েছে সিপিসিতে কি পরিবর্তন আনতে হবে, সেখানেই বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টেই এটা সাজেস্ট করা হয়েছে যে বিচারক নিয়োগের জন্য সেপারেট আইন প্রণয়ন করার জরুরিয়ত। ফলে এই বিচারক নিয়োগের আইন, বর্তমানে যে বিচারক নিয়োগ হতে যাচ্ছে হাইকোর্টে, এই সরকার আসার পরে 23 জন নিয়োগ হয়েছে। এটা নিয়োগ হয়েছে আগের আইনে, কিন্তু এখন আরেকটা অ্যাপয়েন্টমেন্ট প্রসেস চলছে। এটা কিন্তু হচ্ছে বিচারক নিয়োগ কমিশনের অধীনে, আইন অ্যাপয়েন্টমেন্ট কমিশনের অধীনে। এটা কিন্তু বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টের পার্ট, সেটাই আমি বলছি। এবং দেখেন বড় ধরনের একটা পদক্ষেপ এখানে নিয়েছেন, যদি এটা করতে পারেন, সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট। সকল দল এ ব্যাপারে হা বলেছে, আমরা দেখেছি সকল দল হা বলেছে এবং বলেছে যে সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ 116কে পুনরায় পূর্ববর্তী সংবিধানের যে অবস্থানে ছিল সেখানে ফিরে নিতে হবে। সকল দল এ ব্যাপারে হা বলেছে, টিকমার্ক দিয়েছে, বিএনপি দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি দিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাই একসাথে দিয়েছে। ফলে আমার কাছে মনে হয় কিছুই হয়নি, এরকম ব্ল্যাটেন্টলি বলা ঠিক হবে না, কিন্তু অবশ্যই আরও অ্যাক্সিলারেট করা প্রয়োজন, অবশ্যই আরও দ্রুত গতিতে করা প্রয়োজন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। সংস্কারটাও কতদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটারও রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন, তবেই কনফিউশনটা তাড়াতাড়ি দূর। জি, আমরা একটু যদি একদম খুব সুনির্দিষ্ট একটা বিষয়ে যাই দুদু ভাই, আপনার কাছে নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতির পক্ষে, আর অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন, কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন। একটু ছোট্ট তথ্য দিই আপনাকে। 2008 সালে যে নির্বাচন হলো, যেখানে আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল, তারা আসন পেয়েছিল 230টি, আর বিএনপি আসন পেয়েছিল 33টি, কিন্তু ভোট পেয়েছিল 39%। যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা, তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা? আপনি কি জামাত করেন? আমি যখন সংগঠন করেন, আমি যখন এখানে যে কোনো সংগঠন করতেই পারি। উচ্চারণ করলেন যে বিএনপি কি চাই, সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন। না, বিদ্যমান লেখা, বিদ্যমান পদ্ধতি চাই। সংখ্যানুপাত করলে বেশি বাড়তো, এই বুদ্ধি কি বিএনপির নাই? সেটাই জানতে চাচ্ছি। এই ঝামেলার মধ্যে নিয়ে গিয়ে ইলেকশনটাকে আরো পিছানো।
না আমি জানছি মানে মানে এটি নিশ্চয়ই যুক্তি আছে বিএনপির, সেটা কি যুক্তি? নিশ্চয়ই তো যুক্তি আছে আপনার। আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম, যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায়, আচ্ছা, যত রকম বিতর্ক সৃষ্টি করে যে নির্বাচনকে মানে দূরে রাখা যায়, সাংখ্যতিক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে, তারা একটাও মানে নির্বাচিত 100 বছরের দলও 3টা সিটের বেশি পায় নাই। তারা কি করে এখন সামনের দিকে এগোবে সেই বিবেচনা তারা তো করতেই পারে, আমাদের তো নাই। আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না। না সেটি আমরা আগেও নিশ্চয়ই বলেছি। আচ্ছা, আরেকটি বিষয়, তাহলে আরেকটি বিষয়ে আসি। প্রধানমন্ত্রী যেটি 2বার বিষয়, সেটি বিএনপি বলেছে যে একই ব্যক্তি পরপর 2বার প্রধানমন্ত্রী হতে পারবেন, তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন। তো বিএনপির এই দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐকমত্য কমিশন 2বারের জায়গায় 3বার এসছে, যে একই ব্যক্তি পরপর 2বার হতে পারবে, তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে। বিএনপি সেটিও মানছে না, কিন্তু অন্যান্য প্রায় সবগুলো দলই তারা 2বার চাচ্ছেন, যে জীবদ্দশায় 2বার। ভালো তো মানছে না, আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি, খুব ভালো তো। এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া, আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে। ইলেকশনটা দিতে হবে। জি, বিএনপির এই যে দোষারোপ যে বিএনপি মানছে না, অন্যরা মানছে, এটা তো খুব ভালো আমার বিবেচনায়। যারা মানছে তাদের কাছে তো এটা ভালো, তারা এটাকে ইস্যু করতে পারে। কিন্তু তারা এই একটা টমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো, আর বিএনপি কলঙ্কিত, এটা আমার কাছে মনে হয়েছে সবথেকে বড় বিচারক হচ্ছে জনগণ। আচ্ছা, আমি তাহলে আরেকটি বিষয় আসি, এই বিষয়ে আমি এটি শেষ করে বিরতিতে যাব। এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক, সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত, অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তাহলে এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক। তো বিএনপি বলছে না, সেটি হবে পরের সংসদে। তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না। কারণ হচ্ছে তারা কোনোদিনই, আপনি একটু কিন্তু বলেছেন জনগণের কাছে যাক, হ্যাঁ তাহলে এখানে কি যাচ্ছেন জনগণের কাছে? অবশ্যই যাচ্ছে সংসদ। না, আপনি তো গণভোট এবং গণপরিষদে একমত হচ্ছেন না, আপনি যাচ্ছেন এটা সেটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাব? ফাইজলামা নাকি? না, আপনি একটু বললেন না, আমি তো বলছি জনগণের কাছে যাক। ফাইজলামা নাকি? গণভোটটাই শুধু ভোট আপনার বিবেচনায়, আর সাধারণ নির্বাচনটা ভোট না। না, আপনি যেহেতু বলছেন যে এই বিষয়গুলো অ্যাকসেপ্টেন্স পাবে কিনা এটি জনগণ রায় দেবে। আমি তো বলছি সর্ববৃহৎ দল হিসেবে বিএনপি, তার বিবেচনাটা আপনি ধরবেন না। কার বিবেচনা ধরবেন? 3টে সিট পাইছে, কোনো রাজনৈতিক দলই নেই, তারা গণভোট চাইছে, আপনি আবার তাদের সঙ্গে একমত না, বিএনপি আবার ইলেকশন বলে চালাই দিচ্ছেন। বিএনপি সর্ববৃহৎ দল, তাহলে জনগণের কাছে যেতে কি সমস্যা? কেন আপনি সাধারণ নির্বাচনে যেতে অসুবিধাকে, যেটা গত 100 বছর ধরে প্র্যাকটিস করছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কাছে এই বিষয়ে এইটা আগে বলেন যে গত 100 বছরের প্র্যাকটিসটা বাদ দিয়ে 2-3টে সিটের অধিকারী তাদেরকে আপনি অ্যাফোর্ড করছেন, তার অর্থটা হচ্ছে কি? মীমাংসিত বিষয়টাকে বিতর্কিত করছেন। আচ্ছা, মানে সেটি আপনার কাছে কেন মনে হয় যে এই সরকার, মানে বিএনপির এত বড় একটা স্টেক, এত জনগণকে বাদ দিয়ে 2-3টা আসন বা দলের পক্ষে কেন কথা বলছে? নির্বাচন প্রধান নির্বাহী ক্ষমতা যার কাছে আছে এবং তার সঙ্গে সাথে আছে, ইলেকশন করলে তো ধরার কাছে যাবে না। এমনি যদি এরকম ফুফা পাই তো অসুবিধা কি? আচ্ছা দুদু, আমি আপনার এই উত্তরটা একটু ডক্টর জাহেদ আপনার কাছে জানতে চাইবো। দুদু ভাইয়ের কথা হলো যে মানে বিএনপি অনেক বড় দল, নিঃসন্দেহে এটি সবাই স্বীকার করতেই হবে, কিন্তু সেই বিএনপিকে পাশ কাটিয়ে যারা 2-3টি আসন পাচ্ছে তাদের যে মতামত, সেগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন মানে একমত পোষণ করছে, এমন একটি কথা। মানে আপনার কি ধারণা সেটি কেন এই অন্তর্বর্তী সরকার কেন বিএনপির চেয়ে 2-3টি আসন পাওয়া দলকে গুরুত্ব দিচ্ছে? যেহেতু আমি জানবো, তবে দর্শক তার আগে চাওয়ার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম 3জন অতিথির সঙ্গে। আমরা ছিলাম যেহেতু আপনার কাছে যেটা বিষয় জানতে চাচ্ছিলাম যে দুদু ভাই খুব একটি মানে অভিমানী প্রশ্ন বা অভিমানী কথা বলেছেন যে এই সরকার বিএনপির, আমরাও মনে করি এখন তো বিএনপির পক্ষে মানে হয়তো অনেক 70-80, আমি জানি না কত শতাংশ বলবো জনসমর্থন, তাদের কি পাশ কাটিয়ে 2-3টি আসন পাওয়া দলগুলোর দাবি দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে কেন রে ভাই? আচ্ছা, আসছি। তার আগে ওই যে শিশির ভাই দুটো জিনিস একটু আমার ভিন্ন মত আছে সেটা বলি। তথ্যগত
বিচারক নিয়োগে যে আইন হয়েছে এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে হয় নাই। বিচার বিভাগীয় সংস্কার কমিশনের রিপোর্ট সুশীল ভাই চেক করতে পারেন, আমি চেক করে নিলাম কারণ আমি এটা নিশ্চিতভাবে জানতাম। 8 ফেব্রুয়ারি প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে, 25 জানুয়ারি আইনটা তৈরি করা হয়েছে। আইনটা আগেই তৈরি হয়েছে কারণ সমাজ এটা নিয়ে দাবি ছিল এবং আমাদের কনস্টিটিউশনালে, আমি ভুল না করলে আর্টিকেল 95-এ 3টা অপশনের মধ্যে এটা একটা। এই আইনের কথা আমরা দীর্ঘদিন থেকে বলেছি। নাম্বার 2, সেক্রেটারিয়েট আলাদা করাও আসলে কমিশনের রিপোর্টের সাথে কোনো সম্পৃক্ততা নেই, কারণ এটাও প্রধান বিচারপতি বলেছেন এবং 99 সালে মাজদার হোসেন মামলা, এটা 25-26 বছর আগে এই রায়ে সুরাহা হয়ে গেছে। এই রায়টা বাস্তবায়ন করে নাই সরকারগুলো তাদের ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থের কারণে, সেটাই সরকার করবে। এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আসলে সাজেস্ট করার কোনো রকম কোনো প্রয়োজনও নাই, এটা ওই রায় থেকেই হয়েছে। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন, আমি যেটা দেখছি এটা খুব স্বাভাবিক, যেই দলটা যেটা তার সুবিধা হয় সে সেটা বলবে, আমি এর মধ্যে কোনো প্রবলেম দেখছি না। বিএনপির জন্য ফার্স্ট পাস দ্য পোস্ট ইজ বেটার, সে সেটা বলবে। জামায়াতের জন্য, জামায়াত কিন্তু লোয়ার হাউসেও তারা চেষ্টা করছেন যাতে এটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আমি গ্রসলি একটা হিসাব বলি, আমরা ধরে নিলাম, আমি নিশ্চিত নই, আমরা এখন পর্যন্ত আসলে বহুদিন ভোট হয় না, তো ধরে নিলাম জামায়াতের 10% ভোট আছে, ধরে নিলাম। এগুলোতে জামাত কিন্তু সিট খুব বেশি জিতবে বলে মনে হয় না। কেন? ধরুন বাংলাদেশে অন অ্যান অ্যাভারেজ সিটে ভোটের সংখ্যা হচ্ছে 3.5 থেকে 4 লাখ ভোটার, এটা হলো অ্যাভারেজ। এক্সট্রিম আছে 7 লাখ আছে, 2 লাখ আসন কেন্দ্রিক। হ্যাঁ, আসন কেন্দ্রিক। এখন জামাতের কোনো একটা সিটে আগে 30,000 40,000 ভোট ছিল, সেটা যদি দ্বিগুণ হয় 50-60,000 হয়ে যায়, তারপর আপনি জিতছেন না, সিট পাচ্ছেন না। ধরলাম, আমি আবারও বলছি তাত্ত্বিকভাবে, যে এটাতে জামাত 15টা বা 20টা সিট পেল, কিন্তু 10% যদি হয় ওনারা 30টা সিট পাচ্ছেন, সুতরাং উনি এটা চাইবেন, এটাই স্বাভাবিক। আবার বিএনপি তার জায়গা থেকে চাইবে না, কারণ ফার্স্ট পাস দ্য পোস্টে উনি লুজার হয়েছেন, আপনি যে একটা উদাহরণ দিয়েছেন। আবার একই সাথে ওনার আবার এটাতে গেইনিংও আছে, এখন ওনারা গেইনিংয়ের জায়গায় আছে, কিন্তু ডিবেট অন্য একটা জায়গায়। বাংলাদেশে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, বাংলাদেশের সরকার গঠিত হবে না, সরকার টিকে থাকবে না। যেমন ধরুন আর্টিকেল 70, এই সরকার মানে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন যেভাবে সাজেস্ট করেছে, আমি এটা সমর্থন করি না। তো ওই কমিশনে আমাকেও ডাকা হয়েছিল, আমি একজন মানে আমার অপিনিয়ন দেওয়ার জন্য সেখানে গেছি। ওনারা শুধুমাত্র ট্রেজারি বিল ছাড়া অনাস্থার ক্ষেত্রে এটা ওপেন করে দিয়েছেন। আমরা 70 যেভাবে রেখেছি এটা রং, পাকিস্তান কনস্টিটিউশনে যেটা আছে সেটা রেদার ভালো। ওনারা বলছে সরকার গঠন, অনাস্থা, সংবিধান পরিবর্তন এবং ট্রেজারি বিল, এই 4টা ছাড়া ভোট দেওয়া যাবে। তো আমরা 70 দিয়েছিলাম, আমাদের জন্য দরকার, কারণ আমাদের সরকার টিকবে না। যেমন ধরুন জার্মানিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে পার্লামেন্টে, একটু বলি, ওদের সরকার গঠন করার সময় এমন হয় যে বিরোধী দলও তাকে সমর্থন দিতে হয়, নাহলে সে মেজরিটি পাচ্ছে না। সো বাংলাদেশে আমি মনে করি লোয়ার হাউসে এটা সম্ভব না। এজন্য আমরা যে জিনিসটা চেয়েছিলাম, আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনটা ভোটের হবে, যেটা অবশ্য বিএনপি ডিসঅ্যাগ্রি করছে আমার কাছে, এই একটা প্রবলেম। তাহলে একটু যোগ করে দেই, জামায়াতে ইসলামী যদি লোয়ার হাউসে 20টা সিটও পায়, সে যদি 10% ভোট পায়, সে কিন্তু আপার হাউসে 10টা সিট পেয়ে যাবে। সো ওখানে এক ধরনের কম্পেনসেশন হতে পারে। সো এই মিক্স বা হাইব্রিড সিস্টেমটা বেটার হতে বলে আমার মনে হয়। একদমই। শেষ ভাই, সংখ্যানুপাতিক বিষয়টি আমরা বলছিলাম, নির্বাচন পদ্ধতি নিয়ে, এটি জামাত সংখ্যানুপাতির দিকে গিয়েছে, এটি কি এত জরুরি কেন? এটি প্রশ্নটা জরুরিয়াতের না, প্রশ্নটা হলো একটা সিস্টেমেটিক পরিবর্তনের প্রপোজাল। তো সিস্টেমেটিক পরিবর্তনের প্রপোজাল তো আসতেই পারে, আপনিও দিতে পারেন, আমিও দিতে পারি, আরেকজনও দিতে পারে। বিএনপি কি তার 31 দফায় কি সিস্টেমেটিক পরিবর্তনের প্রস্তাব করেনি? বিএনপি তো ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল পার্টি লং বিফোর প্রপোজড যে একটা উচ্চ কক্ষ থাকতে হবে, একটা নিম্ন কক্ষ থাকতে হবে। এই বাই ক্যামেরাল পার্লামেন্টারি মেকানিজমের প্রপোজাল তো বিএনপি দিয়েছে, এবং এটা এখন না, দিয়েছে আরও আগে। এই যে একটা প্রপোজাল দিয়েছেন, এই প্রপোজালটা বাস্তবায়ন করার জন্য মেকানিজমটা কি? মেকানিজমটা হলো পার্লামেন্ট নির্বাচন হবে। এখন প্রশ্ন এসে দাঁড়ালো, এই পার্লামেন্ট নির্বাচন আগামীতে যা হবে, এটাই কি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, নাকি এটা ইউনি ক্যামেরাল পার্লামেন্ট হবে, এটাই এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে? এটা যারা গঠন করবে তারা আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইন্ট্রোডিউস করবেন। ফলে এখন যে আর্গুমেন্টে করা হচ্ছে, এই আর্গুমেন্টে করা হচ্ছে যে আগামী ইলেকশন পুরনো সিস্টেমে হবে, আর পুরনো সিস্টেমে এসে পার্লামেন্ট গঠন করে 2/3 মেজরিটি নিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট হয়ে দ্বিকক্ষ ব্যবস্থা চালু হবে, এই দ্বিকক্ষ ব্যবস্থার অধীনে তার পরবর্তী নির্বাচন হবে, আমি যদি বুঝে থাকি রোডম্যাপটা। ফলে এখানে এই যে প্রপোজাল, পিআর সিস্টেমের প্রপোজাল, পার্লামেন্টারি মেকানিজম পরিবর্তনের প্রপোজাল, মহিলাদের ডাইরেক্ট ইলেকশনে অংশগ্রহণ করার প্রপোজাল, তারপরে বিচার বিভাগীয় আলাদা সচিবালয় বানানোর প্রপোজাল, বিচার বিভাগকে কমপ্লিটলি
শাসন বিভাগ থেকে আলাদা করে দেওয়ার প্রপোজাল, এই প্রশ্নগুলো আসছে কেন? এই প্রশ্নগুলো আসছে আমরা একটা মারাত্মক ফেসিস্ট এক্সপেরিয়েন্সের মাধ্যমে গিয়ে আমাদের সামনে এখন প্রশ্ন এসে দাঁড়ালো ক্ষমতার ব্যালেন্সটা কি করে সুবিন্যস্ত করা যায় প্রশাসনিক কাঠামোতে। দেখবেন এই সংস্কারগুলো কিন্তু কাঠামোগত সংস্কার। জি, আমরা একটু সামনে যাব। জি, ফলে আমি মনে করি এই সংস্কার প্রক্রিয়াটার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনো বিরোধ নাই, কিন্তু যদি রোডম্যাপ সঠিকভাবে ডিক্লেয়ার করা হয় আমার ধারণা এভরি পার্টি উইল বি হ্যাপি। দ্রুত রোডম্যাপ দরকার। জি, এই বিষয়টিতে আজকে বিএনপি থেকে সদস্যরা একটি সংবাদ সম্মেলন করে হতাশা জানিয়েছেন যে সবগুলো পার্টির সঙ্গে যে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা, তারপরে অন্তর্বর্তী সরকার যে সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলবার কথা সেখানেও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেনি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছে। এটি নিয়ে নতুন করে কিছু বলবার না। আমি যদি জানতে চাই দুধ ভাই একটি বিষয় আপনার কাছে, সচিবালয়ে একটা আন্দোলন চলছে এবং সেখানে সেটি পুরো দেশে ছড়িয়ে পড়ছে। সরকারি কর্মকর্তারা তারা তাদের একটি অধ্যাদেশ প্রত্যাহার চান। এটির সঙ্গে কি মনে হয় কোনো ষড়যন্ত্র, কোনো তত্ত্ব, কোনো কিছু পান নাকি? দাবি তো ঠিকই আছে। প্রথমে আমি আগের প্রশ্নটা, দুটো প্রশ্ন আপনার কাছ থেকে আসছে। একটা হচ্ছে রোডম্যাপ নিয়ে আমরা বলছিলাম। রোডম্যাপ নিয়ে, সরি, সেটি হচ্ছে যে সবার সঙ্গে কম বেশি ওনারা আলোচনা করতেন করে একটা ঔদ্ধত্যপূর্ণ, যেটা সাধারণত রাজনৈতিক দল বা সংস্থা বা নেতৃবৃন্দ বলে থাকে, সেটি এই সরকার বলছে এবং বলে একটা বিষয় ক্লিয়ার করছে। আমার কাছে মনে হয় তার একটা রাজনৈতিক দল আছে। ডক্টর ইউনূস সাহেব বলেছেন, যেটা আমি বুঝতে ভুল না করে থাকি, জনগণকে সঙ্গে নিয়ে তিনি এটা মোকাবেলা করবেন, ষড়যন্ত্র জনসম্মুখে প্রকাশ করে জনগণের সঙ্গে নিয়ে মোকাবেলা করবে। জি, উনি তো জনগণকে নিয়ে যে মোকাবেলা করবেন এটা রাজনৈতিক বিষয়। উনি একটা কংক্রিট ডিসিশন নেবেন, যেটা রোডম্যাপ, যেটা জাতির সামনে প্রকাশ করবেন, সেটা আগামী আগস্ট, জুন অথবা ডিসেম্বর উনি একটা ঘোষণা করবেন। সেই ঘোষণা ছাড়াই উনি হুমকি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে, তিনি জনগণকে নিয়ে। তার মানে তার একটা পার্টি আছে। তার সঙ্গে জনগণ কি নাই? সাধারণ জনগণ তার একটা না কোনো সব জনগণ ম্যান্ডেট দেননি আপনারা? না, সেটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে তাকে সমর্থন দেওয়া হচ্ছে। তার কোনো দল নাই, সকল দল তাকে সমর্থন দিচ্ছে। সে যখন এটি বলছে তার মানে তার একটা দল আছে, সেটা হচ্ছে এনসিপি। আচ্ছা, এনসিপি যে কি জিনিস, ওই যে নির্বাচন কমিশনের আর বৈশাখীর মেলার, এই জনগণ নিয়ে উনি স্বপ্নে আছেন আমার বিবেচনায়। এটা একটা মানে তার, জি, আমরা এটা শেষ করবো। জি, মানে এটা ভুল ধারণা। সচিবালয়ের দিকে যাচ্ছিলাম। আর সচিবালয়ের বিষয়টি যত কিছু যা কিছু হচ্ছে সেটি যদি সরকার নিয়ন্ত্রণ না করে তাহলে বুঝতে হবে এটাকে তারই সৃষ্ট, অর্থাৎ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া। সরকারের সেনাবাহিনী আছে, সরকারের পুলিশ বাহিনী আছে, সরকারের নিজস্ব মেকানিজম আছে, তাদের সঙ্গে আলাপ করে একটা ফয়সালায় যাওয়া। সরকার কোনো উদ্যোগই নেয় নাই। জি, যদি একদম 10 সেকেন্ডে জানতে চাইবো যে যদি রোডম্যাপ ঘোষণা করে তাহলে সব রাজনৈতিক দলগুলোর ঐক্য ফিরে আসা কিংবা দেশে শৃঙ্খলা ফিরে আসবে কিনা? রাজনৈতিক দল নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচন করতে চাই, সেটাও তারা মতামত ব্যক্ত করছে। রোডম্যাপ সবাই চাইছে, জি, সব রাজনৈতিক দল, সেই এমনকি এনসিপিও চাইছে, জামাতও চাইছে, বিএনপিও চাইছে এবং অন্যান্য রাজনৈতিক দলও চাইছে। আমার ধারণা এই জায়গাটায় যদি আসে সরকার, তাহলে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং সংকট বাড়ার থেকে কমার দিকে এগোবে। জি, একদম আমরা সেই প্রত্যাশা করছি। দুদু ভাই, শিশির ভাই এবং জায়েদ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে। তারা একটি বিষয়ে সবাই একমত ছিলেন যে নির্বাচনী রোডম্যাপ যদি সুস্পষ্টভাবে ঘোষণা হয় তাহলে দেশের মধ্যে যে সংকটটি এখন রয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধীরে ধীরে বিভেদ বাড়ছে, যেটি 5 আগস্ট পর্যন্ত একদমই ছিল না, এটি হয়তো কমে আসবে, ঐক্য বাড়বে এবং দেশের মধ্যে যে বিশৃঙ্খলা চলছে সেটিও পুরোপুরি একটি শৃঙ্খলার মধ্যে চলে আসবে। আমরাও সেই প্রত্যাশায় করে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।